আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির সভাপতি ফরহাদ, যিনি কিনা গত কমিটির ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে যখন আত্মপ্রকাশ করেন ৫ই আগস্টের পরবর্তীতে, তখন তুমুল বিতর্ক তৈরি হয়। কেননা উনি ওনার ডিপার্টমেন্টের যেই ছাত্রলীগের কমিটি, সেই কমিটিতে ওনার নাম থাকা এবং তার পদ থাকা নিয়ে এক ধরনের তুমুল বিতর্ক তৈরি হয় ছাত্র জনতার মাঝে। পরবর্তীতে উনি কিন্তু ২৬শে সেপ্টেম্বর ২০২৪ কিন্তু সাংবাদিক সম্মেলন করে ওই বিষয়ে কথা বলে। সেইখানে কিন্তু উনি বারবার একটা জিনিসই বলার চেষ্টা করে যে উনি ছাত্রলীগের কোনো রেগুলার অ্যাক্টিভিজমে যুক্ত ছিল না, তারপরে কেন তাকে সেই পদ দিয়েছিল এটা ছাত্রলীগকে জিজ্ঞেস করতে। দেখুন, উনি ডিপার্টমেন্টের কমিটিতে পদ পায় ২০২২ সালে, আর উনি সাংবাদিক সম্মেলন করে ২০২৪ সালে এবং ৫ই আগস্টের পর। আমি তর্কের খাতিরে যদি ধরে নেও ওনার কথাটা যৌক্তিক, ওনার কোনো অ্যাক্টিভিজম না থাকার পরে ওনাকে কেন পদ দিছে এটা ছাত্রলীগকে জিজ্ঞেস করা উচিত। তাহলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন রাখতে চাই, ২২ সাল থেকে ২৪ সাল এই ২ বছরের মাঝে উনি কেন একটিবারের জন্য এই পদ নিয়ে উনার স্ট্যান্ড প্রকাশ করে নাই? সামাজিক মাধ্যমে তো করতে পারতো যে না, আমি ছাত্রলীগের এই পদে থাকবো না, বা আমি আমার চাওয়ার বাইরে ওনারা আমাকে এই পদ দিয়েছে, আমি এই পদ থেকে পদত্যাগ করলাম। দুইটার একটাও তো করে নাই। তাহলে এখন তারা সাধু সন্ন্যাসী সাজার চেষ্টা করতেছে। তাদের যারা পক্ষের লোক সামাজিক মাধ্যমে যারা লেখালেখি করে, তারা তুমুল বিতর্কর পরবর্তীতে এখন এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে এই ফরহাদ সেই ফরহাদ না। এখন তাদের পক্ষে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা প্রকাশ করার চেষ্টা করতেছে। তো আমার মনে হয় সাধারণ ছাত্র জনতা এবং যারা কিনা এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে ধারণ করে, তারা সবাই তাদের এই প্রপাগান্ডার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। মজার বিষয় হচ্ছে ঠিক একই প্রক্রিয়া নতুন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটি প্রকাশ হলো, সেই কমিটিরও একই প্রক্রিয়ায় ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ওনারও বিভিন্ন পোস্ট স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে কিনা উনি ছাত্রলীগের তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে তার নিজের ওয়াল থেকে পোস্ট দিয়েছিলেন। আওয়ামী লীগের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করেই মূলত সেটা ভাইরাল হয়েছে। এবং আওয়ামী লীগের যে দোসররা ছিল, সেই দোসরদের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে তার বিভিন্ন সময়ের ছবি, এবং সেই ছবি উনি নিজেই কিন্তু খুব সগৌরবে নিজের প্রোফাইলে প্রকাশ করেছিলেন। তো সেই ধরনের ব্যক্তিরা শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গায় আছে, সেটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই এখন আমাদের কাছে। আরেকটা প্রশ্ন এদের প্রেক্ষিতেই বলতে হয় বা করতে হয়, যদি আসলে ৫ই আগস্ট না হতো তাহলে কি তারা তাদের পরিচয় প্রকাশ করত? আরেকটা মজার বিষয় হচ্ছে, আজকে দেখলাম আওয়ামী ফ্যাসিস্টদের আরেক দোসর, যারা কিনা ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের মূল হোতা, যাদেরকে ব্যবহার করে স্বৈরাচারী ফ্যাসিস্টরা গণজাগরণ মঞ্চের নাটক মঞ্চস্থ করেছিল, সেই মঞ্চের মূল হোতা ইমরান এইচ সরকার পর্যন্ত এই ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবিরের ছুপা যে বাহিনী, যারা কিনা হেলমেট লীগ নামে পরিচিত, মূলত এদের নিয়ে নিজে পর্যন্ত আজকে স্ট্যাটাস দিল। তাহলে দেখুন, তাদের মতো রাজনীতি করুক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ছাত্রলীগের ছায়াতলে থেকে রাজনীতি করে আজকে সব জায়গায় নিজেদেরকে জাহির করার যে অপচেষ্টা, সেটা সাধারণ ছাত্র জনতারা অবশ্যই রুখে দিবে বলে বিশ্বাস করি। পরবর্তীতে আরেকটি কথা বলতে হয়, দেখুন, তারা সগৌরবে প্রকাশ করার চেষ্টা করতেছে, প্রচার করতেছে ছাত্রদল ডাকসু নির্বাচনের বিপক্ষে। আচ্ছা, আপনাদেরকে আমি সরাসরি প্রশ্নটা করি, ছাত্রদলের কোন একজন সিঙ্গেল নেতা কর্মী সমর্থক দেখাতে পারবেন যিনি বা যে বলেছে আমরা ডাকসু নির্বাচন চাই না? তাহলে এই প্রপাগান্ডাটা কেন তারা চালাচ্ছে? অবশ্যই তাদের এটার পিছনে কোনো দুরবসন্ধি আছে, না হলে তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা কেন চালাচ্ছে? আমাদের ছাত্রদল বারবারই বলে আসছে, আমরা জাতীয় নির্বাচনে বিএনপির যে স্ট্যান্ড, ডাকসু নির্বাচনে বিএনপির সেম একই স্ট্যান্ড। গতকালকেও ফেস দ্য পিপলের একটা টক শোতে কিন্তু আমাদের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সে খুব স্পষ্ট বলেছে কারণটা কেন। দেখুন, ছাত্রদল জাতীয় নির্বাচনে যেমন বিএনপি চায় ন্যূনতম সংস্কারের পরেই জাতীয় নির্বাচন হোক, সেম একই প্রক্রিয়ায়
ডাকসু নির্বাচনও ন্যূনতম সংস্কারের পরেই হোক। আচ্ছা, বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা ছিলেন বা শিক্ষকরা নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যে ঠিক কতজন আওয়ামী ফ্যাসিস্টদের দোসর আর কতজন সাধারণ মেধার ভিত্তিতে আসলে নিয়োগ পেয়েছিল? তাহলে সেই যারা কিনা এই দোসরদের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, ঢাকা সিনেট যেই সংসদ আছে, সেই সিনেট সংসদে তারা তাদের আওয়ামী প্রেতাত্মাদের অনেক দোসররা গুরুত্বপূর্ণ পদে আসেন, তাদেরকে রেখে তাদের তত্ত্বাবধানে ডাকসু নির্বাচনটা হবে, এটা কেন আমরা মানতে যাব? আচ্ছা, একই প্রশ্ন যদি আমরা করি, আজকে জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগের বা আওয়ামী দোসরদের প্রেতাত্মা কাউকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে নির্বাচন করতে যায় বা করতে চায় কেউ, বিএনপি কি সেটা মানবে? তাহলে ডাকসুর ক্ষেত্রে কেন আপনারা এটা মানতে যাচ্ছেন? ও, তাদের অধীনে নির্বাচনে গেলে আপনাদের বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ আছে, তাই? আমার তো তাই মনে হয়। কেননা গতকালকে রাতেও কিন্তু গাজীপুরের একটি থানায় আওয়ামী লীগের একজন সাবেক কাউন্সিলর, সম্ভবত আমি যদি ভুল না করি, উনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়ার পর কিন্তু জামাত শিবিরের লোকজন কিন্তু থানা ঘেরাও করে যে কোনো মূল্যে ওই নেতাকে ছেড়ে দিতে হবে। কারণ আওয়ামী লীগের যারা ছিল তারা এখন জামাত শিবিরের ছায়াতলে গিয়ে নিজেদের সেফটি খুঁজতেছে, এজন্যই সম্ভবত ওই প্রক্রিয়াতে তারা যুক্ত হচ্ছে, এছাড়া অন্য কোনো কারণ আমার মনে হচ্ছে না। তো তাই একটা জিনিসই বলবো, সবাই সজাগ থাকুন। আমার দলের যারা নেতাকর্মী সমর্থক আছেন, দয়া করে পজিটিভ তথ্যগুলা সবার ভিতরে শেয়ার করবেন। আসলে দেখেন, এখন 24-এর যেই স্পিরিট, নতুন ধারার সাধারণ ছাত্র জনতারা কিন্তু গদবাঁধা রাজনীতি পছন্দ করে না। আমরা নেতাদের সাথে ছবি তোলা, নেতাদের সাথে বিভিন্ন ছবি প্রকাশ করা, এই জিনিসটাই সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক যেই বয়ান, আমাদের বিএনপির যে 31 দফা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের যে প্রপাগান্ডা, তার বিরুদ্ধে যে ধরনের মতাদর্শ আছে, যে তথ্য প্রমাণ আছে, সেইগুলা বেশি বেশি জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাটা করি। তাহলেই আগামী ভোটের নির্বাচনে তারা সুবিধা করতে পারবে না। বিএনপিকে ঘায়াল করার যে অপচেষ্টা, সেই চেষ্টাও ভেস্তে যাবে। সবাইকে সেই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।